সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। শ্রীরামপুরে গঙ্গার ভাঙন, তলিয়ে যেতে পারে একাধিক রাস্তা, বহু ঘরবাড়ি, শঙ্কায় বাসিন্দারা। 24 ঘন্টায় জল নামেনি, ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে জলের তোড়ে ভেসে মৃত্যু হলো রাজপুর সোনারপুরে। বরাদ্দ অর্থের কতটা দেওয়া হয়েছে আদালতকে জবাব দেওয়ার জন্য মুখ্য সচিব পন্থকে সময় বেঁধে দিল হাইকোর্ট। রাজ্য হিসেবে স্বীকৃতির দাবিতে অশান্ত লাদাখ, বিজেপির পার্টি অফিসে আগুন, হিংসার বলিচার, কারফিউ জারি করল প্রশাসন। জিতেন্দ্র তিওয়ারি গ্রেপ্তার হলে সঞ্জীব গোয়েঙ্কা নয় কেন, জমা জল নিয়ে প্রশ্ন অর্জুনের। চৈতন্যানন্দের বিরুদ্ধে লুকআউট নোটিশ, যৌন হেনস্থায় অভিযুক্ত ভণ্ড বাবাকে খুঁজতে 5 রাজ্যে পুলিশ। বৃষ্টি থামা 24 ঘন্টা পরও জমা জলের যন্ত্রণা দক্ষিণ কলকাতার অধিকাংশ এলাকায়। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। এবার গঙ্গায় ভাঙন শ্রীরামপুরে। পাটল গঙ্গার ধার বরাবর একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় 18 নম্বর ওয়ার্ডের অনেক এলাকায় রাস্তা ধসে গিয়ে বসে গিয়েছে, হেলে পড়েছে গঙ্গার দিকে। আশঙ্কা যখন তখন রাস্তার অংশগুলি ভাঙনে তলিয়ে যেতে পারে নদী গর্ভে। আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। এবার বর্ষা অনেক আগে প্রবেশ করেছে দেশে। বাংলার বিভিন্ন এলাকায় অতিরিক্ত বৃষ্টি হয়েছে। প্রবল বর্ষণে 18 নম্বর ওয়ার্ডের সিদ্ধেশ্বরী তলা থেকে মাহেশ পর্যন্ত গঙ্গার ধারের রাস্তার ভাঙনের চিহ্ন ধরা পড়েছিল আগে, এবার তা ধসে গিয়েছে। বাসিন্দাদের আশঙ্কা রাস্তা ভেঙে গেলে হুহু করে গঙ্গার জল ঢুকবে বসতি এলাকায়। বহু বাড়ি তলিয়ে যেতে পারে গঙ্গার বক্ষে। ভাঙন রুখতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া না হলে শ্রীরামপুরের একাধিক ঘনবসতিপূর্ণ এলাকা বিপদের মুখে পড়তে পারে বলে আশঙ্কা। স্থানীয় এক বাসিন্দা বলেন, ফাটল আগেই ছিল, অতিরিক্ত বর্ষায় ফাটল আরো বড় হয়েছে। আতঙ্কে আছি, তাড়াতাড়ি রাস্তাগুলি ঠিক করার ব্যবস্থা করা হোক। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ সিং ওরফে পাপ্পু। তিনি বলেন, গঙ্গা ভাঙন নিয়ে আমরা খুব আতঙ্কে আছি। প্রশাসনিক স্তরে ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুত কাজ শুরু হবে। একদিনের বৃষ্টি, তাতেই একটি গোটা ওয়ার্ড প্রায় জলমগ্ন। 24 ঘন্টা পরেও জমা জল নামছিল না। ডাকা হয়েছিল সাফাই কর্মীকে, কিন্তু ম্যানহোল পরিষ্কার করার সময় জলের স্রোতে তলিয়ে গেলেন তিনি। উদ্ধার হয়েছে দেহ। এই মৃত্যুতে বুধবার বিকাল থেকে শোরগোল রাজপুর সোনারপুর পুরসভার 14 নম্বর ওয়ার্ডের মিলনপল্লী এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম জয়ন্ত ঘোষ। রাজপুর সোনারপুর পুরসভার অস্থায়ী কর্মী তিনি। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির পর বহু এলাকা জলমগ্ন। রাজপুর সোনারপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ড এখনো ভাসছে। 14 নম্বর ওয়ার্ডের অবস্থা শোচনীয়, কিছুতেই জল বেরোচ্ছিল না। সাফাই কর্মী জয়ন্ত উদ্যোগ নিয়ে বিকেলে ম্যানহোলের ঢাকনা খুলে পরিষ্কার করছিলেন। স্থানীয়দের দাবি, জমা জলের মধ্যে ম্যানহোলে নামতে গিয়ে তলিয়ে যান তিনি। পুরসভার অন্যান্য কর্মী থেকে উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু পাওয়া যায়নি। শেষমেশ ঘটনাস্থল থেকে প্রায় 100 মিটার দূরে আরো একটি ম্যানহোলের কাছে গিয়ে তার দেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের সহযোগিতায় পুরকর্মীরা জয়ন্তকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন আগেই মৃত্যু হয়েছে তার। বিচার ব্যবস্থার জন্য বরাদ্দ অঙ্কের কত টাকা দিয়েছে রাজ্য? বুধবার এই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে বকেয়া বরাদ্দ নিয়ে অবস্থান জানাতে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে সময় বেঁধে দিল আদালত। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ চব্বর রশিদের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী 15ই অক্টোবর পুজোর ছুটির মধ্যে রাজ্যের অর্থ সচিব, বিচার বিভাগীয় সচিব এবং হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বৈঠক করতে হবে। সেদিন বৈঠক অসম্পূর্ণ হলে দ্বিতীয় বৈঠক করতে হবে। আগামী 22 অক্টোবর হবে দ্বিতীয় দিনের বৈঠক। কত বকেয়া রয়েছে হিসাব কষে টাকা দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ওই বৈঠকের পরে রাজ্যকে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে 2 বিচারপতির বেঞ্চ। হাইকোর্ট জানিয়েছে, বকেয়া সহ পুরো বিষয়ে আগামী 27 অক্টোবর রিপোর্ট দিতে হবে রাজ্যের মুখ্য সচিবকে। এই নির্দেশ কোনোভাবেই যেন অগ্রাহ্য না করা হয় তা খেয়াল রাখতে হবে। প্রসঙ্গত, রাজ্য টাকা না দেওয়ায় আদালত পরিচালনা এবং পরিকাঠামো উন্নয়ন কাজ থমকে রয়েছে। এই অভিযোগের শুনানি চলছে হাইকোর্টে। বকেয়া টাকা নিয়ে মুখ্য সচিব পন্থকে তলব করে আদালত। হাইকোর্ট এবং নিম্ন আদালতগুলির জন্য বরাদ্দ বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কথা ছিল। গত 4 দিন ধরে একই কথা বলে যাচ্ছি, অথচ বিষয়টি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। রাজ্যের মুখ্য সচিবকে বলার পরেও কোনো অগ্রগতি হচ্ছে না। এটা কি ধরনের ভাবমূর্তি তৈরি করছে? মোট বাজেটের একটি সামান্য অংশ বিচার ব্যবস্থার জন্য বরাদ্দ করা হয়, সেটিও যদি না পাওয়া যায় কিভাবে চলবে? বরাদ্দের কতটা অংশ দিয়েছে রাজ্য? ভাববেন না রাজ্যের কাছে আমরা দয়া চাইছি, এটা রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে। বিচার বিভাগের প্রাপ্য অর্থ মিটিয়ে দেওয়ার কথা বলছি। লাদাখকে রাজ্য হিসেবে স্বীকৃতি দিতে হবে। লাদাখকে সংবিধানের 6ষ্ঠ তফসিলের আওতাভুক্ত করে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হোক, এমনই দাবি জানিয়ে বুধবার লাদাখের লেহতে বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভে ধীরে ধীরে সহিংসতার চেহারা নেয়। স্থানীয় প্রশাসনের এক কর্তাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নিরাপত্তা কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এখনো পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় 70 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করা হয়েছে। আগামী 6 অক্টোবর লাদাখের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রের। তার আগে বুধবার লেহ শহরে বিক্ষোভ দেখান একদল যুবক। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন লেহতে বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।
শুধু তাই নয়, পার্টি অফিসের সামনে থাকা একটি পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়। তারপরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সিল ফাটায় পুলিশ, লাঠিচার্জ করা হয়। লাদাখে বুধবার বিক্ষোভ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সোনাম ওয়াংচুক। তার দাবি শান্তিপূর্ণ প্রতিবাদ হেরে গেল সহিংসতার কাছে। তবে তিনি এও জানান, লাদাখের রাজনৈতিক দলগুলি অযোগ্য, তারা তরুণ প্রজন্মকে সঠিক দিশা দেখাতে ব্যর্থ। ওয়াংচুকের কথায় দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা আগুনের বহিঃপ্রকাশ। তবে তিনি স্পষ্ট জানান, কোনো সহিংস আন্দোলনকে সমর্থন করেন না। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকালে অতি ভারী বৃষ্টি এবং জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে শহরে 10 জনের মৃত্যুর ঘটনায় বড় প্রশ্ন তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। প্রশ্ন তুললেন, 10 জনের মৃত্যুর পরেও কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি সিএসসি কর্ণধার সঞ্জীব গোয়েলকে। প্রশ্ন আরো তীক্ষ্ণ করেছেন তিনি, স্মরণ করিয়ে দিয়েছেন, তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারির বস্ত্র বিতরণে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল 3 জনের, আর তাতেই জেল হয়েছিল তার। তাহলে এখানে 10 জন প্রাণ হারালেন বিদ্যুৎপৃষ্ট হয়ে, কেন কোনো পদক্ষেপ নেই? কেন সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলো না? জানেন তো, সঞ্জীব গোয়েঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবসায়িক সঙ্গী। বিস্ফোরক অভিযোগ অর্জুন সিংহের। তার দাবি, নোটবন্দির সময় মুখ্যমন্ত্রীর 1600 কোটি টাকা সঞ্জীব গোয়েঙ্কার মাধ্যমে চেঞ্জ হয়েছিল। এই ঘটনার পেছনে প্রশাসনিক গাফিলতির পাশাপাশি রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে অর্জুন সিং বলেন, এই মৃত্যু কোনো ঘটনা নয়, এটা প্রশাসনিক অবহেলার ফল। প্রসঙ্গত, জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সিএসসির দিকে গাফিলতির অভিযোগ তুলছে রাজ্য। তবে অর্জুন সিংহের অভিযোগের প্রেক্ষিতে সিএসসির প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। তবে প্রশাসন অর্জুনের এই অভিযোগকে কতটা গুরুত্ব দেয়, সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ আদৌ হয় কিনা সেদিকেই নজর রাজ্যবাসীর। স্বঘোষিত ধর্মগুরু স্বামী চৈতন্যানন্দ সরস্বতী ওরফে পার্থ সারথীর বিরুদ্ধে গুরুতর অভিযোগে নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ। যৌন হেনস্থার অভিযোগে ইতিমধ্যেই তার নামে মামলা দায়ের হয়েছে। এবার তাকে দেশ ছাড়তে বাধা দিতে জারি হলো লুকআউট সার্কুলার। গত 1 মাস ধরে চৈতন্যানন্দ পলাতক বলে জানা গেছে। দিল্লি দক্ষিণ পশ্চিম জেলার ডেপুটি পুলিশ কমিশনার অমিত গোয়েল জানান, অভিযুক্ত চৈতন্যানন্দকে গ্রেপ্তার করতে দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ডে একযোগে তল্লাশি চালাচ্ছে একাধিক পুলিশ দল। দিল্লির বসন্ত কুঞ্জের এক বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের প্রাক্তন প্রধান ছিলেন চৈতন্যানন্দ। কলেজ কর্তৃপক্ষ অভিযোগ করেছে তিনি অবৈধ, অনৈতিক ও নোংরা কাজকর্মে লিপ্ত ছিলেন। 4 আগস্ট কলেজ প্রশাসন তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পুলিশ জানায়, 32 জন ছাত্রী তাদের বয়ান দিয়েছেন, যার মধ্যে 17 জন জানিয়েছেন তারা চৈতন্যানন্দের কাছ থেকে অশ্লীল হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছিলেন। অভিযোগ রয়েছে তিনি অশ্লীল ভাষা ব্যবহার, অনভিপ্রেত শারীরিক স্পর্শ ও মানসিক চাপে বাধ্য করার জন্য কাজ করেছিলেন। তিনি মেসেজ করে বলতেন, আমার ঘরে এসো, তোমাকে বিদেশ পাঠাবো ইত্যাদি। পুলিশি তল্লাশিতে কলেজের বেসমেন্ট থেকে উদ্ধার হয়েছে চৈতন্যানন্দের একটি বিলাসবহুল গাড়ি, যাতে জাল কূটনৈতিক নাম্বার প্লেট লাগানো ছিল। এই ঘটনায় 25 আগস্ট তার বিরুদ্ধে আলাদা প্রতারণা ও জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে। স্বঘোষিত ধর্মগুরু চৈতন্যানন্দ সরস্বতীর বিরুদ্ধে ওটা অভিযোগ ঘিরে এখন তীব্র চাঞ্চল্য। একদিকে একাধিক ছাত্রের বয়ান, অন্যদিকে জাল নাম্বার প্লেট কাণ্ড। সব মিলিয়ে তাকে গ্রেপ্তারের জন্য মরিয়া দিল্লি পুলিশ। লুকআউট সার্কুলার জারি হওয়ার পর বিদেশে পালানোর রাস্তা কার্যত বন্ধ। এখনো শুধু সময়ের অপেক্ষা, তবে আইনের জালে ধরা পড়েন অভিযুক্ত গডম্যান। সোমবার রাত থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল গোটা কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল। শহর ও শহরতলির অধিকাংশ অঞ্চল থেকে জল নেমে গিয়েছে, কিন্তু অভিযোগ উঠছে এখনো জলে ডুবে দক্ষিণ কলকাতার অধিকাংশ এলাকা। গড়িয়াহাট থেকে শুরু করে বালিগঞ্জ ফাঁড়ি, বালিগঞ্জ সার্কুলার রোড, মার্লিন পার্ক, ম্যান্ডিভিলা গার্ডেন্স, ডোভারলেন সহ একাধিক জায়গা হাঁটু সমান জল জমে থাকার অভিযোগ উঠছে। আর এই জমা জলের জেরে ভোগান্তির শেষ নেই এই অঞ্চলের বাসিন্দাদের। অভিযোগ, একদিকে বহুতলের বেসমেন্টের পার্কিং এ জল জমে রয়েছে, আর সেখানে জলের তলায় ডুবে রয়েছে একাধিক গাড়ি। রাস্তায় জল না নামায় বেসমেন্টে পার্কিং এর জলও নামছে না বলে অভিযোগ করেছেন সেখানকার বাসিন্দারা। এই পরিস্থিতিতে ম্যান্ডিভিলা গার্ডেন্স সহ একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সিএসসির তরফে। ফলে তীব্র গরমের সমস্যায় পড়ছেন নাগরিকরা, বিশেষত রোগীদের সমস্যা বেশি হচ্ছে। এই পরিস্থিতিতে কলকাতা পুর নিগম এবং স্থানীয় কাউন্সিলরদের একাধিকবার পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে, কিন্তু তারপরেও কোনো সুরাহা হচ্ছে না। তবে শুধু বাসিন্দাদের নয়, এই এলাকার ব্যবসায়ীদেরও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এক রাতের বৃষ্টিতে কোমর সমান জল জমে যায়, আর তার ফলে দোকানগুলির ভিতরেও জল ঢুকেছে। এদিন সকালে জল কিছুটা নামার পর দোকান খুলতেই মাথায় হাত ব্যবসায়ীদের, বিশেষত ওষুধের দোকানগুলির বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। এমনই এক ওষুধ দোকানের মালিক গণেশ বলেন, কোমরের উপরে জল জমেছিল, কোনোদিন এমন হয়নি। আজকে কিছুটা জল নামতে দোকান খুলেছি, সব পরিষ্কার করছি। দোকানের ফ্লোরে থাকা ওষুধের পেটিগুলো নষ্ট হয়েছে, অনেক টাকার ক্ষতি হয়েছে, জানি না কিভাবে সামলাবো।